দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি যেভাবে এই 4 বছর সারা দেশে তৈরি হয়েছে, তাতে এই অর্থনৈতিক ক্ষেত্রে একটি ফাউন্ডেশন দেশে তৈরি হয়েছে। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার ভাষণে, যে একটি ভীতিকর পরিস্থিতি, অর্থনৈতিক একটি পঙ্গু অর্থনীতির মাধ্যমে এই জোট সরকার ক্ষমতায় এসেছিল। এবং তারপরে এই 4 বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশে একটি নতুন অর্থনৈতিক সাফল্য এসেছে। এবং দেখা যায় যে বৈদেশিক মুদ্রা যেটা 1 বিলিয়ন ছিল সেই সময় এখন 3 বিলিয়নে পৌঁছেছে। এবং আমাদের যে জাতীয় আয় সেটাও 400 ছিল, এখন 470-এ পৌঁছেছে। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মোটামুটি ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইলেক্টের দায়িত্ব গ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না, অথবা যিনি আছেন বিদায়ী প্রেসিডেন্ট তিনি ঠিকঠাক মতো সময় মতো হোয়াইট হাউস ছাড়বেন কিনা সেটি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিচ্ছে। অবশ্য অনেকেই মনে করছেন এই নাটক চলতে থাকবে, বা এই নাটকের পেছনে হয়তো অন্য কারো ইন্ধনও থাকতে পারে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেওয়া, রিপাবলিকান পার্টিকে খানিকটা বিপর্যস্ত করে তোলা, এবং সামগ্রিকভাবে ডোনাল্ড ট্রাম্প 2024-এ যেন আবার ফেরত আসার একটা চেষ্টা করতে পারেন, তার একটা প্রয়াস হিসেবে এটিকে অনেকেই দেখছেন। কিন্তু নিঃসন্দেহে 3রা নভেম্বরের নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বা মার্কিন গণতন্ত্রের যে বিজয়কে মাথার উপরে তুলে ধরেছে, সবার মাথার উপরে, এবং যেটি নিয়ে সবাই খুব গর্ব করেছেন, প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, সেটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং করছেন মূলত একজন ব্যক্তি এবং তার সমর্থক গোষ্ঠী। তার দলেরও একটা অংশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাস্তায় তার সমর্থকরা নানা রকমের সভা সমাবেশ করে চলেছেন, নানান র্যালি করছেন, আইনের আশ্রয় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটিও একটি উল্লেখযোগ্য বিষয়। সব মিলিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং যে আশাবাদ নতুন নেতৃত্বকে ঘিরে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনে ভূমিকা রাখবেন, বিশ্বকে আবার একটা অর্ডারের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করবেন, দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের সম্পর্ক কী হবে, এইসব নানা বিষয় নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে। এবং সেই সব প্রশ্নের খানিকটা সমাধান করবার জন্য আজকে আমার সঙ্গে ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ, একসময় এশীয় ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংকের লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন, ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন যাবৎ লেখালেখি গবেষণার সঙ্গে যুক্ত ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, এবং আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর আমেনা মহসিন, এটা আপনার কাছে আমি প্রথমে শুনতে চাইব যে সর্বশেষ আমরা এর মধ্যে আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু আজকে পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে আসলে? দেখুন, এটা আমি ডক্টর ইমদাদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটছে এটা অবিশ্বাস্য। আমরা কখনই এই ধরনের একটা পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরে, আমার এটা অভাবনীয়, এটা আমরা কখনো কল্পনাই করিনি। এবং যে জিনিসটা আমি কিছুক্ষণ আগে সিএনএন ও বিবিসি দেখছিলাম, যে ওয়াশিংটনের রাস্তাঘাটে প্রোটেস্ট গুলো হচ্ছে, এবং সেখানে যেটা ভয়াবহ দিক আমার কাছে দুটো খুব বিরাট ভাবে মনে হলো। একটা হলো যে কিছু লোক যারা নিজেদেরকে প্রাউড বয়েজ বলছে এবং তারা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার, তারা আছে মাঝে, আর অন্যদিকে আমরা দেখছি ব্ল্যাক লাইভস ম্যাটার। তো সেই জায়গাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখেন প্রাউড বয়েজ ভীষণ ভাবে একটা মানে মানে একটা দাম্ভিকতা
এবং ওই যে একটা সুপ্রেমেসি, একটা যেটা বলে আমরা এক সময় স্লোগান শুনতাম না, যে সাম্রাজ্যবাদ নিপাত যাক, জি সেই ধরনেরই একটা ইডিওলজি নিয়ে মনে হলো সামনে আসছে। এবং বয়েজ মানে এখানে কিন্তু গার্লস এর কথা বলা হচ্ছে না। জি তো একটা ভীষণ একটা পুরুষতান্ত্রিক একটা ম্যাসকুলিন বা যেটাকে আমরা হাইপার ম্যাসকুলিনিটি বলে থাকি, সেরকম একটা, যেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই গত 4 বছর ধরে সেটাই উনি প্রজেক্ট করে গেছেন, একটা হাইপার ম্যাসকুলিন একটা ভাব নিয়ে সেই জায়গাগুলো থেকে আমরা সেই প্রোটেস্টটা দেখছি। আর অন্যদিকে যখন ব্ল্যাক লাইভস ম্যাটারটা আসছে সেখানে আহ মানে এই যে আমেরিকার যে চরিত্র, অ্যাকচুয়ালি যে ওখানে যে মানে ব্ল্যাক লাইভস ম্যাটার বলতে তো শুধু বলা হচ্ছে না যে যারা মানে কালার তাদের লাইভস ম্যাটার, ইট মিনস যে একটা মাল্টিকালচারালিজমের কথা বলা রাইট হচ্ছে। এবং যখন আমি এই স্লোগানটা দিই দ্যাট লাইভস ম্যাটার, তার মানে কি? তার মানে যে জীবনগুলো ঝুঁকিতে আছে। মানে আমেরিকা কোন পর্যায়ে গেলে যে ওখানে তার মানে তাদের জীবনে কোনো নিরাপত্তাহীনতা একটা বিরাট ভাবে আছে, ভীষণ ভাবে একটা প্রান্তিক অবস্থানে আছে, যেটা আমরা কোভিড-19 সময়েও দেখলাম যে যারা মারা গেছিল আহ, তাদের ভেতরে যারা এথনিক পিপল, যারা ব্ল্যাক, তারা কিন্তু ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড হয়েছিল। এবং যারা একটু বয়স্ক, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সো এই যে ডিপ একটা বিভাজন, যেটা বারাক ওবামা খুব সুন্দর করে বলেছিলেন যে একটা নির্বাচনের মাধ্যমে এটার সমাধান হবে না। আমেরিকার মধ্যে কিন্তু ডিভিশনস গুলো খুবই শার্প। দু একদিন আগে মানে গত পরশু ওনার এই বক্তব্যটা এসেছে। সো এইটা যদি আমরা মাথায় রাখি, মানে নির্বাচনে মানে আমেরিকান এই যে পুরো সমাজের মধ্যে যে বিভাজনগুলো, ওগুলো কিভাবে উস্কিয়ে দিলেন ট্রাম্প, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ধরেন, এবং তার মধ্যে আমরা আবার দেখলাম ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ওখান দিয়ে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছেন, ওই প্রোটেস্ট গুলার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং হি স্মাইলিং। উনি মানে এইটা তো মানে একটা লিডারশিপের জায়গা থেকে একেবারে টোটালি, উনি ওনার আইনের অধিকারের মধ্যে আছেন যে হ্যাঁ উনি চ্যালেঞ্জ করতে পারেন, উনি আইনের যেটা বলে দ্বারপ্রাপ্ত হতে পারেন, দ্যাট ইজ ফাইন। বাট উনি বাট ওই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওখান দিয়ে যাওয়া এবং স্মাইল করা, তার মানে কি উনি এটা কি ধরনের একটা মেসেজটা আপনাকে কি ধরনের সেই সো জায়গাগুলো, এবং এটা কি একটা লিডারশিপের জায়গা, সো সেটা আপনি আমাদের আপনি আপনার কাছে প্রফেসর আমিনা মোহসিন কি মনে হয় যে আসলে 20 তারিখ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে? আমরা জানি যে ইলেকট্রাল কলেজের ইলেকশন আছে 16 ডিসেম্বরে, এবং তারপরে 20 তারিখে নতুন প্রেসিডেন্টের ওথ নেবার কথা। ওই পর্যন্ত পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে? মানে আমি আমি যেটি বুঝতে চাইছি যে মার্কিন রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা কতটা সুরক্ষা, বা মার্কিন সংবিধান আসলে কতটা সুরক্ষা নতুন নির্বাচিত সরকারকে দিতে পারবে বা দেবে, বা এই ট্রানজিশনটা আসলে কীরকম হবে, হবে কি না আদৌ, সেটি নিয়ে কেউ কেউ একটু সংশয় প্রকাশ করেন। কিন্তু সামগ্রিকভাবে আপনার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক হিসেবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি আপনি যেভাবে অবজার্ভ করেন, আপনার কাছে কী মনে হয় বা হিস্ট্রি কী বলে? না দেখুন, আমি যদি আন্তর্জাতিক প্রেক্ষিতে দেখি, আমার মনে হয় আহ এখানে ট্রানজিশনটা হবে। কারণ আপনি একটু লক্ষ্য করেন অলরেডি জো বাইডেনকে পৃথিবীর মোটামুটি বেশিরভাগ দেশেরই রাষ্ট্রপ্রধানরা উনাকে মানে কংগ্রেচুলেট করেছেন, মানে ওনাকে। রাশিয়ান প্রেসিডেন্ট এবং নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বাদ দিয়ে মোটামুটি ভাবে বাকি সবাই করেছেন। হ্যাঁ, জি আমি তাই বললাম যে মোটামুটি মানে জি পৃথিবীর সব দেশ থেকেই উনি কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট হিসাবে উনাকে ধরে নেওয়া হচ্ছে। এবং অলরেডি মানে কিভাবে ট্রানজিশন মানে ওনার সাথে কি ধরনের নীতি আসতে পারে বা কি ধরনের কাজ হতে পারে, এই ধরনেরই চিন্তা ভাবনাগুলো আসছে। কারণ এখানে তো পুরো দেখেন, আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক প্রেক্ষিতটা দেখি, এখানে ইটস নট যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যার নীতির সাথে বা যার পররাষ্ট্র নীতির সাথে কিন্তু বিশ্ব ব্যবস্থার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি না, কোন ভ্যালুস গুলো আসছে, কি
হচ্ছে, এবং সেই অবস্থান থেকে যদি আমরা কথা বলি, তাহলে আমি মনে করি যে এটা ট্রানজিশনটা হবে। বাট এর মধ্যে যেহেতু ওরা কোঅপারেট করছে না, এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু রিপাবলিকানস ওনাকে বোঝাবার চেষ্টা করছে, এবং আমরা সবাই আশা করছি যে উনি বুঝবেন, এবং বুঝে উনি হয়তো শেষ পর্যন্ত হি উড বি ফোর্স টু সিট। কারণ সুপ্রিম কোর্টে গেলে এখন পর্যন্ত তো সেরকম ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে না, যা বলছে উনিই বলছেন, হুম। এবং ওনার সমর্থকরা ওনার কথাই বলছেন। সো এই এখন সেই জায়গাটায় মানে যেটা হয় সাধারণত, যে ট্রানজিশন পিরিয়ডে হেল্প করা হয়, বা জো বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমি আশা করছি ওনারা আসবেন, যেটা বলা হয় যে ক্যাচ অন, ওনাদের এসে হয়তো সেই ধরন মানে হঠাৎ করেই জিনিসগুলোকে ধরতে হবে। কিন্তু জো বাইডেন যেহেতু উনি একজন অভিজ্ঞ, ধরেন উনি রাজনীতিতে অনেক বছর আছেন, উনি সেনেটর ছিলেন, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাথে একটা অভিজ্ঞ টিম থাকবে, আমি সে ব্যাপারেও আমার কোনো সন্দেহ নাই। মানে বাট এটা বাট কোনো ধরনের বল প্রয়োগের কারণে ইতিমধ্যেই অস্বস্তিকর এবং খারাপ অনেক কিছু আমরা দেখলাম, যেটি অবশিষ্ট আমি আছে বল প্রয়োগের ঘটনা, সেটি দেখতে হবে কিনা। না, দেখে না, বলাই তো হচ্ছে যে কিছুটা তো দেখাই যাচ্ছে। মানে আজকেও প্রোটেস্টের মধ্যে এক ধরনের একটা স্ট্যাবিং এর মানে যা আমি খবরে শুনলাম, সে ঘটনা ঘটেছে। তো আমি যে জায়গাটাতে ভয় পাচ্ছি যে এখানে মানে একদম মুখোমুখি সংঘর্ষ বা একটা ব্লাড বাথের দিকে না চলে যায়। এটা আমার মনে হয় আমার চাইতে ইমদাদ সাহেব ভালো বলতে পারবেন, যেহেতু উনি ওখানে আছেন। বাট আমরা যে এটা প্রত্যাশিত না আর কি, মানে বিকজ এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, এটা ওভারঅল একটা মানে পুরো পৃথিবীকে একটা এক ধরনের একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেবে আর কি। যে এরকম একটা ডক্টর মোহাম্মদ হ্যাঁ। পারভেজ ইমদাদ, আপনার টেক একটু শুনতে চাই আমরা। মার্কিন নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ আমাদের শোনা হয়নি এখন পর্যন্ত তৃতীয় মাত্রায়, সো একটু শুনতে চাই। এবং আমি যদি প্রফেসর আমিনা মোহসেনকে জানতে চাইছিলাম ওনার কাছ থেকে যে কোনো বল প্রয়োগের ঘটনা ঘটাতে হবে কিনা। আমি বল প্রয়োগ বলতে যেটি বোঝাতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু নিজেকে বিজয়ী ঘোষণা করছেন, উনি হয়তো হোয়াইট হাউস ছাড়তে চাইবেন না বা ছাড়তে চাইছেন না এখন, সেক্ষেত্রে আসলে কি করতে হবে বা কি করা হবে বলে মনে হয় যদি সেরকম পরিস্থিতি দাঁড়ায়। ধন্যবাদ জিলুর সাহেব। দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচনটি যথাযথ সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং প্রক্রিয়া অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে, এবং ফলাফলের যে মার্জিনটা এটাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। মিস্টার জো বাইডেন ইলেকটোরাল ভোট যেটা 270 পেলে নির্বাচিত হন, উনি পেয়েছেন 306, আপনারা জানেন সবাই, এন্ড মিস্টার ট্রাম্প পেয়েছেন 232। আবার পপুলার ভোট, যেটা অবশ্যই এখানে ম্যাটার করে না, সেখানেও মিস্টার জো বাইডেন 50% আর মিস্টার ট্রাম্প অ্যারাউন্ড 47%। তো এখন এখানে যে অভিযোগগুলা উঠছে, আমার কাছে মনে হয় যে এইটা একটা মানে ট্রানজিশন টাইমের প্রথম দিকে। ট্রানজিশন টাইমটা কি? ইলেকশন 3 নভেম্বর হয়েছে, 20 নভেম্বর নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। তো 4 নভেম্বর থেকে 19 জানুয়ারি এইটা একটা তাদের মানে ট্রানজিশন টাইম। আমেরিকান ফাউন্ডিং ফাদাররা তাদের সংবিধানে এই ট্রানজিশন টাইমটা দিয়েছিলেন, রেখেছিলেন এটার ইয়েটা মানে প্রভিশনটার জন্য যে this will facilitate and make and ensure a smooth transfer of power. এই সময়টা যে প্রশাসন চলে যাচ্ছে এবং যে প্রশাসন আসবে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা আলোচনা হবে কি করে তারা স্মুথলি ইয়ে করবে বা ট্রান্সফার করবে। এর আগে আপনার মনে আছে মিস্টার ওবামা যখন চলে যাচ্ছিলেন, উনি মিস্টার ট্রাম্পকে 10 নভেম্বর উনি ডেকেছিলেন হোয়াইট হাউসে আলোচনা করতে কিভাবে ইয়েটা হবে, ট্রানজিশনটা হবে। এখানে আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আমেরিকার ইতিহাসে মিস্টার ট্রাম্প হবেন ফোর্থ, উনি যেটা হলেন এবার হেরে, যে ফোর্থ রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি হেরেছেন। এর আগে 3 জন, জন অ্যাডামস, উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট আর হার্বার্ট হুবার, কিন্তু তখন স্মুথলি ট্রান্সফার হয়েছে। তো এখন মিস্টার ট্রাম্প যে প্রশ্নগুলো উঠাচ্ছেন, আমার মনে হয় যে আমি ডক্টর মহসিনের সঙ্গে একমত যে এখন একটা ঠিক দু দলের মধ্যে যে একটা ঠিক অস্থিতিস্কর একটা অবস্থা আছে, একটা স্ট্যান্ড অফ সর্ট অফ।
এবং সেটা শুধু দুজনের মধ্যেই না, এবং মিস্টার বাইডেন অত্যন্ত হি ইজ এ ভেরি সিজন পলিটিশিয়ান, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, 47 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সেনেটে, কংগ্রেস, এন্ড হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট সেনেটর ইন মানে ইউএস হিস্ট্রি ফর দ্য লাস্ট 100 ইয়ার্স। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এখন মিস্টার ট্রাম্প যেমন উনি কালকে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে উনি অ্যাপয়েন্ট করেছেন ওনার লিগ্যাল টিমের এক্সপার্ট। কদিন আগে উনি ওনার ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপারকে উনি স্যাক করেছেন, চাকরি থেকে উনি বাদ দিয়েছেন শুধু মানে মন্তব্য করার জন্য যে মানে ঠিক মতো হয়েছে নির্বাচন। এইটা একটা উনি দেখবেন যে হাউ ফার দ্য ডেমোক্র্যাটস ক্যান গো, তারা কতদূর এটাকে সহ্য করতে পারে, ইট জাস্ট হাউ ফার দ্য ব্যাক ইজ এগেইনস্ট দ্য ওয়াল। কিন্তু এটা আমার মনে হয় যে খুব কয়েক সপ্তাহ পরে এটা সমাধান হয়ে যাবে, এবং এই থেকে আমেরিকান ডেমোক্রেসি অত্যন্ত শক্তিশালী এবং সাস্টেনেবল ডেমোক্রেসি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলা কিন্তু তাদের তাদের নির্বাচন প্রক্রিয়ায় ফিউচারে হয়তো কিছু রকমের রদবদলের সিস্টেম আসতে পারে। আমি জানি না, তাদের কনস্টিটিউশনকে তারা ঠিক রেখে, কনস্টিটিউশন তারা ঠিক মতো রাখবে, ধরে রাখবে, কিন্তু হয়তো তাদের নির্বাচন প্রক্রিয়া, কারণ অনেকগুলো স্টেট অনেক একটা এই ইলেকশন ম্যানেজ করা একটা সাংঘাতিক ব্যাপার, বিশাল ব্যাপার। 2 নম্বর হচ্ছে তারা হয়তো একটা ইলেকশন কমিশনের মতো কিছু চিন্তা করবেন, এখন তো স্টেট গুলা করছে ইলেকশন নির্বাচন। তৃতীয়, হয়তো তারা এনশিওর করবেন, যেটা মিস্টার ট্রাম্প একটা অভিযোগ এনেছেন যে অন্য দেশের হস্তক্ষেপ বা অন্য কোনো এক্সটার্নাল হস্তক্ষেপ থাকে কিনা, সেটা হয়তো তারা এনশিওর করবেন। সেটা হয়তো নাই, সেটা হয়তো একটা অভিযোগ, কিন্তু বাট আছে কিনা এগুলা তারা হয়তো মানে খতিয়ে দেখবেন। 4 নম্বর হচ্ছে যে এখন যে কনসার্নস গুলো উঠেছে ভোট কাউন্টিং সম্পর্কে, সেগুলো হয়তো ইন এ মোর ট্রান্সপারেন্ট এন্ড মানে মোর অ্যাকাউন্টেবল ম্যানার তারা অ্যাড্রেস করবেন। এখন যে প্রশ্নটা হচ্ছে যে এই ট্রানজিশনের জন্য কোনো নেগোসিয়েশনসের যদি দরকার হয়, তা এই দুই দলকেই মানে করতে হবে। এখানে আমি মনে করি বিরাট ভূমিকা রাখতে পারেন সেনেটে, মানে রিপাবলিকান পার্টির যিনি লিডার আছেন, মেজরিটি লিডার বলে তাকে, মিচ ম্যাককনেল, আর এদিকে ডেমোক্রেটিক দলের যিনি লিডার আছেন আমেরিকান সেনেটে, চুক শুমার। এরা যদি উদ্যোগ নেয় এবং দুই পার্টি যদি আলোচনা করে, তাহলে ধরেন আজকে রিপাবলিকান পার্টি যদি মিস্টার ট্রাম্পকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক ইমেজ এবং স্বার্থের জন্য ওনার উচিত নির্বাচনের ফলকে একসেপ্ট করে নেওয়া, কারণ ইট ইজ ভেরি ভেরি ক্লিয়ার যে মিস্টার জো বাইডেন ইলেকশনে নির্বাচিত হয়েছে। তো এটা যদি ওনারকে মানে বোঝানো হয়, আর এটাকে বেশি জিনিসটাকে স্ট্রেচ করা বা আদালতে যাওয়া, এটা মার্কিন গণতান্ত্রিক জন্য কতটুকু ভালো হবে, বা সারা ওয়ার্ল্ডে যে তাদের ইনফ্লুয়েন্স আছে বা তাদের যে স্বার্থ আছে সেটার জন্য খুব একটা হয়তো সহায়ক হবে না। তো আমার মনে হয় মার্কিন জনগণ, মার্কিন নেতৃবৃন্দ যারা আছেন দুই মানে দলের, বিশেষ করে অনেক সিনিয়র রাজনীতিবিদ আছেন, পেশাজীবী আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে আমার মনে হয় 20 জানুয়ারির আগেই হয়তো এটি সমাধান হয়ে যাবে। জি, প্রফেসর আমিনুল হোসেন একটু আমাদেরকে বলবেন যে কি মনে হচ্ছে বাইরের প্রতিক্রিয়া এই নির্বাচনের বা এই ফলাফলের পরে, কারণ বিশ্ব তো গত কয়েক বছর ধরে এক ধারার মধ্যে চলছিল, সেখানটা থেকে এক ধরনের টার্নিং পয়েন্ট অনেকেই মনে করেন এই নির্বাচন। ইতিমধ্যে আমরা জানি মিস্টার জো বাইডেন বিভিন্ন দেশের ইউরোপিয়ান নেতাদের সঙ্গে কথা বলেছেন, এশিয়ারও অনেক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তো সব মিলিয়ে ভূরাজনীতিতে কী ধরনের পরিবর্তন আপনি আশা করছেন বা দেখছেন, বা আদৌ কোনো পরিবর্তন তেমন কোনো হবে কিনা সিগনিফিক্যান্ট? চায়না কিভাবে দেখছে, রাশিয়া কিভাবে দেখছে? আমি উল্লেখ করছিলাম যে রাশিয়ান প্রেসিডেন্ট ইতিমধ্যেই রাশিয়া নির্বাচনকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবার চেষ্টা করছে। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? না দেখুন, যা ঘটনাগুলো ঘটছে সেখানে আপনি মানে ওই যে আমেরিকান ডেমোক্রেসি একটা ইনভিনসিবল এবং আমেরিকা মেল্টিং পয়েন্ট, সেই সেই ধারণাগুলো তো আর থাকছে না, তাই না? এবং আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, আমি আপনি প্রশ্নে আসবো, কিন্তু যখন পারভেজ সাহেব বলছিলেন, দেখেন ওনাদের আমার মনে হয় যখন ওনারা রিফর্মস এর কথা ভাববেন, ওনাদের এই যে পার্টির ব্যাপারটা একটু চিন্তা করার ব্যাপার আছে। কারণ ট্রাম্প কিন্তু রিপাবলিকান না, উনি টাকার জোর দিয়ে উনি এসে গেলেন। সো এই যে কর্পোরেট ওয়ার্ল্ড, মানে লিটারালি টাকা দিয়েই আপনি নমিনেশন পেয়ে যেতে পারেন, ঢুকে যেতে পারেন,
এই জায়গাগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেটার প্রেক্ষিতে আমি বলছি, একটা হলো যে আমেরিকান ইমেজটা তো ড্যামেজ হয়েছে, অবশ্য এটা গত 4 বছর ধরেই হয়ে আসছে, এটা নিয়ে মানে আমাদের তেমন কিছু বলার নেই। বাট ভূ রাজনীতি আমরা যদি দেখি, আমার মনে হয় চায়না তো এক ধরনের স্বস্তি পেয়েছে, সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং চায়না খুব ক্লোজলি অবজার্ভও করেছে পুরো ইলেকশন প্রসেসটাকে, সেটাও আমরা জানি। সো যেই জায়গাটাতে আমার মনে হয় আহ পরিবর্তনগুলো আসবে, একটা তো হলো ওই যে ক্লাইমেট ফান্ড থেকে যে বা ক্লাইমেট চেঞ্জের ওই জায়গাটা থেকে উইথড্র করে নিয়েছিল, সেখানে আমেরিকা জো ফেরত বাইডেন যাবেন। ফেরত যাবেন। এবং দেখেন, এটা শুধু ক্লাইমেট পরিবেশ মানে যেটাকে আমরা বলি মানে ক্লাইমেটের ওই জায়গাটা ফেরত যাওয়া না, মানে মূল জায়গাটা যেখানে ছিল, যেটা আমি বারবার বলি যে কতগুলো আপনি অ্যাকশন বা পলিসি নেন, সেটার কিন্তু কিছু আন্ডারলাইন বা আমরা যদি বিশ্লেষণ করি কিছু লং টার্ম ইমপ্লিকেশন থাকে। একটা মেজর ইমপ্লিকেশন ছিল কি, আন্তর্জাতিক আইনে আপনি এইভাবে শাট করে উইথড্র করাটা কিন্তু সাধারণত দেখা যায় না, পার্টিকুলারলি এরকম একটা ক্রিটিক্যাল ইস্যু যেটার সাথে মানব আমরা বলি হিউম্যান সিকিউরিটি ভীষণ ভাবে জড়িত। তো এই এবং ইরানের সাথেও যে জায়গাটা যে কাজটা মানে উনি করেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা কিন্তু আন্তর্জাতিক আইনের প্রতি একটা অবজ্ঞা, একটা অশ্রদ্ধা। আপনি আন্ডারমাইন করছেন আন্তর্জাতিক আইনে, মানে এগ্রিমেন্ট থেকে আপনি ইউনিলেটারালি উইদাউট সাফিসিয়েন্ট রিজন আপনি সরে যাচ্ছেন, এরকম ধরনের একটা অবস্থাতে নিয়ে গেছিল। তারপরে যেরকম আমরা দেখলাম হু এর ব্যাপারেও, মানে এই যে যখন এই পুরো পৃথিবী যে প্যান্ডেমিকের মধ্যে পড়ে আছে, সেখানে উনি এটাকে কখনো চায়না ফ্লু বলছে, কখনো উনি হুকে ব্লেম করছেন। তো আমার মনে হয় যে ওই জায়গাগুলো খুব মানে ডেমোক্রেটসরা আসলে, যেহেতু বাইডেন অলরেডি একটা টাস্ক ফোর্সে কথা বলছেন এবং কাজ আরম্ভ করে দিয়েছেন করোনার ইয়েতে, সেই জায়গাগুলোতে আমাদের অনেকটা সাফল্য আসবে, যেটা মানুষের জীবনের সাথে একেবারে সরাসরি ভাবে সংযুক্ত। এবং আরেকটা তো আমি বললামই যে আন্তর্জাতিক আইনের প্রতি একটা শ্রদ্ধার ব্যাপার আছে, ইনস্টিটিউশনদের প্রতি শ্রদ্ধার ব্যাপার আছে। আমাদেরকে ব্রাজিলের এখানে মাথায় রাখতে হবে, আমেরিকা যখন আইসোলেশনের যেটা করছিল ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকাকে একটা আইসোলেশনের জায়গায় নিয়ে চলে যাচ্ছিলেন, একটা মাল্টিলেটারাল পৃথিবী বা ইনভলভ বা এঙ্গেজ পৃথিবী ইজ অলওয়েজ বেটার দেন একটা একদম আপনি আইসোলেশনের জায়গায় চলে গেলেন। মানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু লিগ অফ নেশনস ফর্ম করা হয়েছিল, মেইন থ্রাস্টে আমেরিকা থেকে এসেছিল, জি। আবার আমেরিকাই ওটাতে যোগদান করেনি। অনেকে বলে যে লিগ অফ নেশনস আমেরিকা যোগদান করেনি বলেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল। তো আইসোলেশন, এরকম ধরনের সুপার পাওয়াররা যদি আইসোলেশনিস্টের দিকে চলে যায়, তখন কিন্তু পৃথিবীর মধ্যে মানে একটা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এবং সেই ইয়েতে আমরা দেখলাম যে ইউরোপ কিন্তু উঠে আসছিল, ইউরোপ নিজেকে স্বতন্ত্রভাবে একটা স্ট্যাবলিশ করছিল, এবং উনি ওনার অ্যালায়েন্সদেরকে তুচ্ছ তাচ্ছ করছিলেন। সেই জায়গাগুলো থেকে নতুন করে ফেরত যাবে উনি। মিডল ইস্টের ব্যাপারে আমার মনে হয় ইসরায়েলে যেহেতু প্রচন্ড ভাবে একটা শক্ত লবি আছে ওখানে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েতে তেমন কোনো পরিবর্তন আসবে না। বাট এই দিকে মানে আমি যদি দক্ষিণ এশিয়ার দিকে আমরা চলে একটু আসি, দক্ষিণ এশিয়ার প্রসঙ্গটা একটু পরে হ্যাঁ আসি আমি আমার মনে হয়। আচ্ছা ঠিক আলাদা আছে। করে একটু আলোচনা করতে চাই সেই প্রসঙ্গটা। ডক্টর পারভেজ ইমদাদ, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইব অর্থনীতিবিদ হিসেবে, যে আমরা জানি যে প্যান্ডেমিক তো একটা স্বাস্থ্য ঝুঁকি, মানুষের জীবনের ঝুঁকি তৈরি করেছে, সেটি আমরা সবাই কম বেশি জানি। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজুড়ে পাবলিক হেলথের প্রতি সরকারগুলোর যে কতটা ঔদাসীন্য সেটি প্রকাশিত হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নানা রকমের ঝুঁকি এই প্যান্ডেমিক তৈরি করেছে, সেটি স্বাস্থ্য ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, ইভেন রাজনৈতিক, কূটনৈতিক নানান ঝুঁকি তৈরি করেছে। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে
এই প্যান্ডেমিক মোকাবেলা করা, এখন সেকেন্ড ওয়েভ চলছে, যুক্তরাষ্ট্রের অবস্থাও খারাপ আমরা জানি, জো বাইডেনের কাজ সেটি কি হবে? আবার শুধু যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি তাকে দিলে চলবে না, যেগুলো প্রফেসর আমেনা মোসিন বলছেন যে না আন্তর্জাতিক সংস্থায় যেখান থেকে গুটিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র সেগুলোতে ফেরত যাওয়া, সেগুলোকে আরও শক্তিশালী করবার ক্ষেত্রে ভূমিকা রাখা। সো গোটা পৃথিবীর দিকে একটা নজর দেবার ব্যাপার আছে, এবং সেই সঙ্গে অর্থনৈতিক যে সংকট, সেই সংকট মোকাবেলার জন্য নানান আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, নেতৃত্ব আছে, প্রভাব আছে। তো যুক্তরাষ্ট্র বা নতুন প্রশাসন আসলে কি কি করতে পারে বলে মনে করেন আপনি? এবার নির্বাচনে যে ইস্যুগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পেয়েছে, প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে ইকোনমি, রেশিয়াল ইস্যুস, ক্লাইমেট চেঞ্জ, কোভিড, হাউ টু হ্যান্ডেল কোভিড সিচুয়েশন, অ্যান্ড ফরেন পলিসি। এই পাঁচটা ছিল তাদের মূল আলোচনার বিষয়। এর মধ্যে কোভিডের ব্যাপারে, কোভিড এবং কোভিড পরবর্তী অবস্থায় কিভাবে মার্কিন অর্থনীতির যে বিভিন্ন ইস্যুগুলো তারা অ্যাড্রেস করবেন, সেটা মিস্টার ট্রাম্প এবং মিস্টার বাইডেনের মধ্যে যে হয়েছে, ডিবেট হয়েছে, দেখেছেন আপনারা, ওখানে এটা উল্লেখযোগ্যভাবে আলোচিত হয়েছে, প্রাধান্য পেয়েছে। ইন টার্মস অফ পলিসিস, আমার মনে হয় মিস্টার বাইডেন ঠিক মিস্টার কেনেডি, মিস্টার ক্লিন্টন আর মিস্টার ওবামার নীতি অনুসরণ করবেন। কেনেডিটা তো অনেক অনেক আগের ব্যাপার। বেসিক্যালি মিস্টার ওবামার ফরেন পলিসির দিকে আবার উনি ফেরত যান। আমি ডক্টর মহসিনের সঙ্গে একমত। সেগুলো করবার জন্য তো ওনার সিনেটে একটা প্রাধান্য দরকার হবে, কারণ সিনেট যদি নিয়ন্ত্রণে না থাকে ডেমোক্রেটদের, যদি আমরা জানি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, হাউসটা আছে পক্ষে, কিন্তু সিনেট যদি পুরোপুরি না থাকে সেটি খুব ডিফিকাল্ট হবে, যেটি আমরা জানি যে বারাক ওবামার ক্ষেত্রে হয়েছে, যে তিনি অনেক কিছু করতে পারেননি। জি, সেটা তো হয় তাদের সংবিধান, এবং সেটি না করতে পারলে 24 আবার একটা বড় বিপর্যয় দেখা দিতে পারে ডেমোক্রেসির জন্য। আমি কংগ্রেস এবং সেনেটের সঙ্গে মিস্টার বাইডেনের ওইটা কিরকম হবে, এটা উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। এই মুহূর্তে ঠিক এটা ব্যাপারে প্রেডিক্ট করা যাচ্ছে না। আমাদের এখন যেটা মেইন চিন্তার বিষয়টা হচ্ছে যে উনি মিস্টার বাইডেন, মিস্টার ট্রাম্প যেগুলো অ্যাড্রেস করেননি সেগুলো উনি অ্যাড্রেস করার হয়তো চেষ্টা করবেন। যেমন একটা হতে পারে, আমি যেটা বললাম যে ইয়ের ক্ষেত্রে, মিডল ইস্টের ক্ষেত্রে ওনাদের নীতির কোনো খুব একটা পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হয় না। ইউরোপের সঙ্গে মিস্টার বাইডেন সম্পর্ক শক্তিশালী করবে, এবং চীনের সঙ্গে যে একটা বৈরিতা সৃষ্টি হয়েছে, মিস্টার বাইডেন ইজ এন ওল্ড ফ্রেন্ড অফ চায়না, উনি আবার সেদিকে হয়তো সম্পর্কটা সুদৃঢ় করার চেষ্টা করবে। রাশিয়ার সঙ্গে উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। রাশিয়ার সঙ্গে মিস্টার ট্রাম্পের বন্ধুত্ব আসলে কেমন ছিল এখন বোঝা যাবে। মিস্টার বাইডেনের সঙ্গে, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে রাশিয়ার কিন্তু হিস্টোরিক্যালি খুব সম্পর্ক খারাপ ছিল না এক সময়, আবার যে খুব ক্লোজ ছিল তাও না। কিন্তু মিস্টার ট্রাম্পের সঙ্গে যেটা দেখা গেছে যে দৃশ্যমান ভাবে অত্যন্ত গভীর একটা সম্পর্ক ছিল, বাট দিস রিমেইনস টু বি সিন। এখন মিস্টার বাইডেনের যে ক্যাবিনেটটা হবে, সেটা হতে হবে একটা ফরওয়ার্ড লুকিং ম্যাচিওর ক্যাবিনেট, এবং সেটা হবে এমন একটা ক্যাবিনেট যেটার কথা প্রেসিডেন্ট শুনবেন। মিস্টার ট্রাম্পের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি দ্বিমত করলে ইউ আর আউট। এখন যেটা হতে হবে, উনি নিশ্চয়ই একটা সিজন ম্যাচিওর গ্রুপ অফ অ্যাডভাইজার্স এন্ড উনি ক্যাবিনেট নেবেন, সেক্রেটারি, এখানে বলে সেক্রেটারিজ, অ্যাজ ইউ নো, তো সেইভাবে উনি নেবেন। এই ক্ষেত্রে কমলা হ্যারিসেরও একটা ভালো রোল থাকবে বলে আমার কাছে মনে হয়। তৃতীয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। উনি মিস্টার জো বাইডেনের একটা অঙ্গীকার ছিল যে ক্লাইমেট চেঞ্জ, ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। দক্ষিণ এশিয়ার ব্যাপারে মিস্টার বাইডেন স্পষ্ট কিছু বলেননি, তবে এটা একটু অস্পষ্ট। এই ক্ষেত্রে মিস্টার জিল্লুর, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি মনে করি যে বাংলাদেশ, আমরা এখন থেকে স্ট্র্যাটেজিক একটা অবস্থান বা কি হবে এটা আমরা চিন্তা ভাবনা করা দরকার মার্কিন প্রশাসনের সঙ্গে কয়েকটা বিষয়। একটি হচ্ছে ব্যাপারে, মিয়ানমারের ব্যাপারে। মিয়ানমার রাজনৈতিক এবং মানবিক কোনো সমাধান চাচ্ছে না রোহিঙ্গা ইস্যু। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত আমরা যাদের থেকে সমর্থন আশা করছিলাম তারা খুব একটা আমাদেরকে সমর্থন দেননি, কিন্তু আইনের দিক থেকে আন্তর্জাতিক আদালতের রায় এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক অভিমত সব আমাদের অনুকূলে। এখন এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যে আসছে, সেই দিকে আমাদের তাদের সমর্থনটা
পাওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে জিএসপি তো নাই এখন, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সেস, সেই ক্ষেত্রে বাণিজ্যিক সুবিধাদি এবং কিছু ট্রেড কনসেশনস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার থেকে পাবার চেষ্টা, এর জন্য একটা আমার মনে প্ল্যান অফ অ্যাকশন আগে থেকে থাকাটা আমাদের উচিত। তৃতীয়ত আমি যেটা বলতে চাই যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষিতে আমাদের এখন অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে একটি নীতিমালা এবং কৌশল, এই ক্ষেত্রে একটি বিতর্ক আছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে কি আমরা অনেকগুলো সুবিধা হারাবো কিনা। দুদিকেই এখানে আমরা সবাই জানি যে যুক্তি আছে, কিন্তু এটাও যে আমরা যখন গ্র্যাজুয়েটেড হব, there should be ways and means যেটা আমরা we can uphold our economic interests and also expand our economic interest. দেখেন যে সকল কান্ট্রি মিডল ইনকাম স্টেটাসে গেছে, মিডল ইনকাম থেকে হাই ইনকাম যেতে কিন্তু বেশ সময় লাগে এবং অনেক দেশ ওটাতে আটকে আছে, যেটাকে বলে মিডল ইনকাম স্ট্যাগনেশন। কিন্তু তাই বলে যে মিডল ইনকামে যাবে না এমন কোনো কথা নেই। সো এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের আমেরিকা থেকে আমরা কি ধরনের ইকোনমিক সহযোগিতা কনসেশন পেতে পারি, মেইনলি ইন ট্রেড, সেটা আমাদের দিকে দেখতে হবে। আরটা আমি মনে করি আমেরিকা আমাদের ইনভেস্টমেন্ট যাতে আরো বাড়ে, আমেরিকান ইনভেস্টমেন্ট, সেদিকে স্পেশালি ধরেন স্পেশাল ইকোনমিক জোনস, এসএমইস, এই সকল ক্ষেত্রে এখন ইউএসএইড এর অনেক আগ্রহ আছে। সেদিক থেকে টু টেক দি, অন্যান্য দেশ কিন্তু এই সুযোগটা নিচ্ছে। আমাদের হয়তো সেদিকে সরকার নিশ্চয়ই করবেন, চিন্তা করবেন এই সুবিধাগুলো এই ক্ষেত্রে যেগুলো আমাদের ইকোনমিকটাকে ডাইভার্সিফাই করবে, গ্রোথটাকে। এখন যেটা আমরা শুধুমাত্র মেইনলি আমরা গার্মেন্টস এবং ওভারসিজ রেমিটেন্সের উপর যে আমরা করছি, নির্ভর করছি, সেটা অনেক কিছুটা ডাইভার্সিফাই করার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে হতে পারে। আর একটা আমি যেটা মনে করি যে আমাদের সরকারি অফিসারদের দীর্ঘমেয়াদী ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক উন্নত ইনস্টিটিউট আছে, প্রশিক্ষণের সিস্টেম আছে, ব্যবস্থা আছে, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, সেখানে আমাদের আমাদের অফিসারদের অনেককেই তাদের পাঠানো দরকার। এবং এই ক্ষেত্রে একটা বেশ অলরেডি আছে এখন, কিন্তু অনেক দেশ আরো বেশি সংখ্যায় ধরেন ইনস্টিটিউট গুলাতে বা রিসার্চ সেন্টারে বা উচ্চ 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 শিক্ষার জন্য পাঠাচ্ছে। সেটা করলে আমার মনে হয় যে সেটা আরেকটা দিক, যেতে অনেক সুযোগ পাবে আমাদের অফিসাররা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে, এবং অনেক পেশাজীবীকেও, তারা শুধু অফিসার এবং আরো যারা মনে করেন পেশাজীবী আছেন তাদেরও যাতে আসতে পারে, সেদিক থেকে আমরা সরকারের, এই দেশের সরকার, যে সরকার আসছেন পাওয়ারে, জো বাইডেনের সরকার, তাদের সঙ্গে আলোচনা হতে পারে। প্রফেসর আমিনা মোহসিন, দক্ষিণ এশিয়ার প্রসঙ্গে আপনি বলতে চাইছেন এবং ডক্টর পারভেজ খানিকটা উল্লেখও করলেন। তো সামগ্রিকভাবে আমরা একটু দক্ষিণ এশিয়ার প্রতিক্রিয়াটাও বুঝতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে। একদিকে কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, সে কারণে ভারতের এক ধরনের উৎসাহ বা কমলা ভারতীয় বলে ব্র্যান্ডিং করবার একটা চেষ্টা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। বাট আমরা জানি যে বাইডেন এবং কমলার ভারতের নানা নীতি প্রসঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি, আফগানিস্তান পাকিস্তান ইস্যুতে কী করবে সেটি একটু বুঝতে চাই, এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কটা কি হতে পারে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি কি, দেখেন যেভাবে বিশ্ব রাজনীতি ইভলিউশনটা বা হচ্ছে, সেখানে কিন্তু দক্ষিণ এশিয়ার একটা বিরাট রোল বা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। এটার একটা অনেকগুলো কারণ আছে। ধরেন ডক্টর পারভেজ যেটা পয়েন্ট আউট করেন, অর্থনীতি তো একটা বড় ব্যাপার আছে, সেটা একটা জায়গা তো আছে। আরেকটা ধরেন আমরা যেটাকে বলছি যে এখন এই যে আমি কতগুলো কারণ যদি নিয়ে আসি সামনে, আরেকটা আসতে পারে নিরাপত্তার দিক থেকে একটা বিরাট ব্যাপার আছে। নিরাপত্তার থেকে এক তো জঙ্গিবাদের ওই ইস্যুস গুলো থেকেই যাচ্ছে, আর আরেকটা বড় জায়গা আছে, সেটা হলো যে এখানে ভীষণ ভাবে আমরা দেখছি চীন আসছে। এই যে চীনের যদি আমরা স্ট্র্যাটেজিটা দেখি, বিআরআই, চীন যে বিভিন্ন জায়গায় তার মায়ানমারের কথা উনি উল্লেখ করছিলেন, সিটওয়েতে কিন্তু চীনের একটা অ্যাক্সেস আছে, সেখানে তারা বন্দরের জায়গাগুলো পেয়ে যাচ্ছে, তো চীন ওখান দিয়ে ঢুকেই আসছে। তো এইটাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার ইয়ের জন্যই বলুন আপনি,
কিংবা তাদের ওই ব্যালেন্স অফ পাওয়ার তো তাদের নীতির একটা মূল জায়গা না, ব্যালেন্সটা তো ওরা মেনটেন করবে। সো সেই জায়গাটা যদি আমরা ধরি, তাহলে তো কোয়াড নিয়ে যদি আসে তাহলে তো সেখানে বাংলাদেশের একটা বিরাট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স থেকেই যাচ্ছে। এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বর্ডারল্যান্ডস বলে যে এরিয়াগুলোকে আমরা বলে থাকি, বর্ডার জোনস গুলো, ওখানে ওগুলো কিন্তু সবসময় একটু ট্রাবল এরিয়াস থাকে। এবং যেহেতু আমাদের কক্সবাজারে এখন জি রোহিঙ্গারা আছে এবং আমরা দেখছি না যে এটা নিয়ে বিশ্বের তেমন মাথা ব্যথা, ওই অঞ্চলটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে ওটা চীনেরও একটা মাথা ব্যথার কারণ আছে, ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও থাকবে। কারণ এখানে এগুলো কিন্তু প্রচন্ড ভাবে একটা পোটেনশিয়াল থেকে যায় জি আমি জাস্ট রেডিকালাইজেশন। একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি বিআরআই এর কথা বলছেন এবং বিআরআই এর উল্টো দিকে আমরা যেগুলো দেখছি অনেক রকমের মানে, এবং কোনোটাই যে খুব নিশ্চিত, আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এশিয়া এফওআইপি যেটি বলছে জাপান ইউএস লিড, তারপরে আমরা এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, কেউ কেউ বলছেন কোয়াডের কথা আপনি উল্লেখ করলেন, বিগ বি ইনিশিয়েটিভ, সো নানান কিছু। সো মানে এটি কি এক ধরনের নিশ্চিত হতে পারছে না প্রতিপক্ষ যে কি করা উচিত, স্ট্র্যাটেজিটা ফাইনালি কি হওয়া উচিত, নাকি সবগুলোকে মিলিয়ে আসলে কিছু করা সম্ভব বলে আপনি মনে করেন আলাদা আলাদাভাবে এরকম এত নিশ্চিত হতে পাওয়ার কথা না, এটা হলো কি মানে এটি দেখেন আমার কাছে অনেক সময় মনে হয় আমাদের এখানে সার্ক ছিল একটা, সার্কের বাইরে এখন নানা রকমের ইনিশিয়েটিভ দেখলাম আমরা, বিমস্টেক, এটা তো আপনি বিসিআইএম, যে বিবিআইএন, এটা সেটা হয়তো যুক্তি হিসেবে ঠিক আছে যে নানা রকমের আঞ্চলিক জোট দরকার আছে, কিন্তু আসলে তো বোঝাই যায় যে কেন এগুলো কি না কারণে। সেই জায়গায় মানে যে প্রশ্নটা আপনি করছেন, আপনি প্রশ্নের মধ্যে তো উত্তরটা আছে, তাই না? জি আমরা এটাকে বিভিন্ন ভাবে স্ট্র্যাটেজাইজ করার চেষ্টা করি। কারণ বে অফ বেঙ্গলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন অ্যালায়েন্সের মাধ্যমে এখানে দিয়ে এন্ট্রি পয়েন্টটা আপনি দেখার চেষ্টা করছেন। আমরা কিছুদিন আগে দেখলাম যে ভ্যাকসিন নিয়ে একটা এক ধরনের একটা রিজনাল কোঅপারেশনের কথা চীন বলছে, সেখানে বাংলাদেশও যোগদান দিয়ে করেছে। সেখানে আগে শ্রীলঙ্কা ছিল না, আর একটা দেশ বোধহয় নেপাল ছিল না, হ্যাঁ পরে শ্রীলঙ্কা নেপালও যোগদান করেছে। সো মানে এখন জিনিসটা হয়ে গেল কি আপনি কত বেশি টানতে পারবেন। কারণ এটা আমি তখন এক ধরনের পাল্লা ভারী করে দেখতে চাই যে আচ্ছা এই দেশের সাথে এর কি সম্পর্ক, মানে যদি ওরা অ্যালায়েন্সে থাকে তাহলে কতটুকু বেশি আমি নিয়ে সুবিধা আসতে সুবিধা নিতে পারবো। সুবিধা নিতে পারবো। ধরেন জাপানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, কোয়াডে যদি জাপান থাকে তাহলে হয়তো ওইরকম ধারণা করা হয় যে জাপান আমাদেরকে একটা প্রেশার, আমাদের ধরেন এক ধরনের একটা প্রেশার দিতে পারে। প্রেশার শব্দটা নাই ইউজ করলাম, এক ধরনের তার প্রভাব এক বিস্তার করতে পারে বাট কাছে টানার জন্য। নট ইন আ নেগেটিভ সেন্স, আমি নেগেটিভ আমি সেন্স পজিটিভলি বলছি জি। পজিটিভ ওয়েতেই আমি বলছি যে সেটা করতে পারে। তারপরে আবার অনেক সময় ধরেন আপনি যদি বিমস্টেক ধরেন, বিবিআইএন ধরেন, বিভিন্ন ধরনের যেহেতু জোট হচ্ছে, মানে কোনটার সাথে বিভিন্ন কম্বিনেশনে যে কোনখান থেকে আপনি কতটুকু পেতে পারেন সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে আমি বলছিলাম যে এটা তো দিস ইজ এন এরা অফ যেখানে মাল্টিলেটারালিজম, রিজনালিজম, গ্লোবালাইজেশন বিভিন্ন ভাবে আমরা ইয়ে করছি। কারণ পৃথিবী অনেক ধরনের নতুন চ্যালেঞ্জও ফেস করছে, নতুন ধরনের অপরচুনিটিসও তৈরি হয়ে যাচ্ছে। সো এইগুলোর মধ্যে দিয়ে মানে আমি কোথা থেকে কি পেতে পারি, কতটুকু উনি যখন ডাইভার্সিফিকেশন অফ ইকোনমির কথা বলছেন, সেখানে ডাইভার্সিফিকেশন অফ অ্যালাইজ, ডাইভার্সিফিকেশন অফ রিজনাল পার্টনার্স সবগুলোই তো দেখা হয়। তো আমার মনে হয় যে যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে জিনিসটার দিকে একটা ছিল যে ইফ ইউ আর নট উইথ মি ইউ আর মাই এনিমি, এই ধরনের একটা সিচুয়েশন ছিল। কিন্তু জো বাইডেন এটা খুব একটা জিরো সাম গেম যেটাকে আমরা বলে থাকি। তো জো বাইডেন কিন্তু একটা কথা বলেছিলেন, ওর যে যদিও এটা উনি ডোমেস্টিক ক্ষেত্রে বলেছিলেন, বাট আই থিঙ্ক ইট ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য ইন্টারন্যাশনাল কনটেক্সট অলসো, দ্যাট যারা আমার অপোনেন্ট তারা কিন্তু আমার এনিমি না। সে ধরনেরই ওদের একটা নীতি থাকবে যে আমরা তাদের শত্রু না, মানে we might disagree with them, মানে আমাদের ইস্যুস থাকতেই পারে, বাট দ্যাট ডাজ নট। দেখেন আপনি যে এই যে ভ্যাকসিন ডিপ্লোমেসি হলো,
ভ্যাকসিন ডিপ্লোম্যাসিটাকে আমি যদি ধরি, যে রিজনাল ইয়েটা হলো, ওখানে কিন্তু পাকিস্তানও ইনভলভ ছিল। জি তো এমন তো না যে পাকিস্তানের সাথে আমরা জানি যে বাংলাদেশের অনেক আউটস্ট্যান্ডিং ইস্যুস আছে, বাট ডিপ্লোম্যাসি ইজ সামথিং যে হ্যাঁ আপনি একটা লেভেলে এখানে কোঅপারেট করছেন আর অন্য লেভেলে আপনার ওগুলো থাকবে। চায়নার সাথে কি এত বিরোধ সত্ত্বেও কি ইন্ডিয়ার অনেক কোঅপারেশন নাই? প্রচন্ড ভাবে কোঅপারেশন আছে, ইকোনমিক্যালি ওরা কোঅপারেট করে। আপনি যদি চীনে মানে যে পরিমাণ ইন্ডিয়ান স্টুডেন্টস যায়, আই থিংক ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। জি এই জায়গাগুলো তো আছে, সো মানে ডিপ্লোম্যাসি ইজ ওয়ান থিং। এখানে একটু ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কের মাত্রাটা কেমন থাকবে পারে? এটি তো ধারাবাহিকভাবে ক্লিন্টন প্রশাসন থেকে একরকম হয়ে চলছে, সেখানটা থেকে কি মনে হয় আপনার? পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা তো ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকদিন ধরেই, সেখানটাতে কি দেখেন? আর বাংলাদেশের সঙ্গে কি হবে? যদি মানে জো বাইডেন হ্যাঁ হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই জি কথা আপনি বলছেন তো, জি না, আমার মনে হয় ইন্ডিয়ার সাথে ওনাদের সম্পর্ক ভালোই থাকবে। বিকজ দেখেন ইন্ডিয়ার সাথে ভালো থাকার ওনাদের, কারণ ইন্ডিয়া, আমরা পছন্দ করি না করি, ইন্ডিয়া ইজ দ্য মেজর পাওয়ার ইন দিস রিজন। এবং ইন্ডিয়ার ইন্ডিয়ার ওদের মানে চায়নার কারণেও ওদের ইন্ডিয়াকে প্রয়োজন। এখন আফগানিস্তানে যে পিস প্রসেস চলছে, সেখানেও কিন্তু ওরা এক ধরনের ইন্ডিয়ান ইনভলভমেন্টটা ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি ওরা চাইবে। কারণ আফগানিস্তান ইন্ডিয়া ওদের এক ধরনের একটা ইকুয়েশন আছে, আবার সেখানে পাকিস্তানের সাথেও এক ধরনের ইকুয়েশন আছে। এবং পাকিস্তানের সাথে ওদের লং টার্ম যে রিলেশনশিপ গুলো আছে, সেগুলো আমার মনে হয় না যে এগুলা থেকে ওরা সরে যাবে, বরঞ্চ পাকিস্তানি এখন অনেক বেশি আমরা দেখছি এই সময়টাতে যে তারা অ্যাসার্টিভ একটা পলিসি নিয়ে এগুচ্ছে। সো ওইখানে এখন যেভাবে মানে আমি দক্ষিণ এশিয়াকে যদি ধরি, আমার মনে হয় প্রত্যেকটা স্টেটই নিজের ম্যারিটে দাঁড়াবার চেষ্টা করবে। আপনি নেপালকে দেখুন, আপনি ভুটানের কথা চিন্তা করুন। আগে যখন যদি যে ধরনের আমাদের মনে হতো এটা হলে এটা না, বা ওরা এর চাইতে উইক, এখন উইকনেস বা আপনি শক্তির কিন্তু মাত্রাগুলা, মেজার করা মাত্রাগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের আমার ক্ষেত্রে জি বলেন। বাংলাদেশের ক্ষেত্রে না, আমার মনে হয় বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা ভীষণ ভাবে যেটা আছে সেটা মানে অলরেডি এটা ধরেন খুবই জিওপলিটিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের নিজের ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, হিউম্যান রিসোর্সেস বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, আমাদের এসডিজি এমডিজি, যে মানে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর সবগুলো তো আছে, ওগুলো ধরলামও আমি বলছি সিকিউরিটির কারণেও বাংলাদেশ উড বি রিমেইন ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের লোকেশনটা তো আছে, আমি প্রথমে দিকেই বলছিলাম যে মায়ানমারের সিটওয়েতে যেহেতু চায়না আছে, এখানে বে অফ বেঙ্গলে কক্সেস বাজার ওই রিজনটা খুবই ইম্পর্টেন্ট থাকবে ফর দ্য ইউনাইটেড স্টেটস। জি ডক্টর পারভেজ ইমদাদ, আপনি আঞ্চলিক সহযোগিতার কথা বলেছেন, আমি আসছি সেটা প্রসঙ্গে। তার আগে আমি বলতে চাচ্ছি যে কোভিড এর প্রেক্ষিতে আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে সে ব্যাপার, আমি যেটা মনে করি যে এখন কোভিড এর ব্যাপারে যেটা আন্তর্জাতিকভাবে যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। আমি একটা লেখায় কদিন আগে সাজেস্ট করেছি যে জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে এবার যে মিড টার্ম পলিসি ফ্রেমওয়ার্ক, যেটার ভিত্তিতে তারা নোবেল পিস প্রাইজটা তারা এবার যেটা মানে পেলো আর কি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেটার বেসিসে একটা ফুড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটাকে আরো শক্তিশালী করা এবং একটা গ্লোবাল ফুড ব্যাংক চিন্তা করা। আরেকটা হচ্ছে যে হাঙ্গার প্রিভেনশন ফোরাম, এটা হলে তাহলে একটা সচেতনতাও বাড়বে এবং একটা আমার প্রিপারেটরি এক্সারসাইজও হবে যে হাউ টু প্রিভেন্ট হাঙ্গার এন্ড ফেমিন ইন মানে এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা আমি মনে করি যে কোভিড এর পরে যেটা হবে আনএমপ্লয়মেন্ট এবং ইনকাম এরোশন, এইটা অ্যাড্রেস করতে গেলে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ফর বোথ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। অ্যান্ড আনএমপ্লয়মেন্টটার অ্যাড্রেস করতে গেলে স্কিলস ট্রান্সফার, এক স্কিলে যারা ছিল অন্য স্কিলে, এবং মানুষের চাকরির সুবিধাটাকে নিশ্চিত করতে মানে বেসরকারি খাতের সহযোগিতা সেখানে লাগবে। আরেকটা হচ্ছে যে কনসেশনাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এখন যেটা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো কান্ট্রি প্রোগ্রামের বাইরে, আমি এর আগের একটা আলোচনাতেও বলেছিলাম যে এক্সট্রিমলি কনসেশনাল টার্মসে
এখন দিতে হবে মেইনলি এটা যাতে সাপোর্ট করে স্টিমুলাস প্যাকেজগুলোকে দেশগুলোর। আরেকটা হচ্ছে যে এসডিজি আছে, এসডিজি কিন্তু এখন রিভিশনের দরকার হতে পারে নেক্সট ইয়ার বা তারপরে জাতিসংঘ হয়তো এই ব্যাপারে চিন্তা করবে। এখন এসডিজি টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে একটা মিড টার্ম একটা এমার্জেন্সি প্রোগ্রাম অফ অ্যাকশন লাগবে, হাউ টু অ্যাড্রেস কোভিডের ইফেক্টে যে ক্ষতিটা হলো সেটাকে অ্যাড্রেস করে মেইনলি পভার্টি এবং ইনইকুয়ালিটি এই দুটো অ্যাড্রেস করে এসডিজি টার্গেটগুলো কি করে আবার অ্যাচিভ করা যায় 2030 মধ্যে। মানে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটা মিড টার্ম রিভিউ অত্যন্ত দরকার। আর যেটা একটু আগে আপনি যেটা রেজ করলেন অ্যাবাউট আরসিআর, রিজিনাল কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, দেখেন রিজিনাল কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশনের তিনটা বড় ডাইমেনশন হচ্ছে, একটা হচ্ছে কানেক্টিভিটি আমরা জানি, আরেকটা হচ্ছে যে ট্রেড ফ্যাসিলিটেশন, আরেকটা হচ্ছে ইজি মোবিলিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। হিস্টোরিক্যালি আন্তর্জাতিকভাবে রিজিনাল কোঅপারেশনে এইটাই আগে আর কি এসছে। এখন এই ক্ষেত্রে আমি মনে করি আসিয়ান যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে আসিয়ান আমাদের কাছে আমাদের যে যে রিজিনাল কোঅপারেশনে আমরা আছি, আমি ডক্টর মহসিনের সঙ্গে একমত, সেখানে আমাদের অবস্থান সুদৃঢ় করা, আমাদের জাতীয় অর্থনৈতিক স্বার্থে কি কি প্রয়োজন টু ডিরাইভ ফ্রম দেম সেটা আমাদের দিকে দেখা। আর আসিয়ানে আমার মনে হয় আমাদের সম্পৃক্ততা, যদিও ওরা সদস্য নেয় না রিজিয়নের বাইরে, কিন্তু অ্যাজ অবজারভার বাট অ্যাজ এ অথবা আসিয়ান প্লাস 2 আসিয়ান প্লাস 3 আছে, সেদিকে আমাদের নেগোশিয়েট করে আমার মনে হয় উই ক্যান হ্যাভ এ রোল ফ্রম দ্যাট। ফর রিজিনাল কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন আমার মনে হয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘেরও আরেকটু দৃষ্টি দেওয়া দরকার। রিজিনাল কোঅপারেশন এখনো জাতিসংঘের এজেন্ডায় ততটা স্পষ্টভাবে থাকলেও মানে তেমন কোনো মানে ব্যাপক ভিত্তিক সহযোগিতা নেই। শুধু অঞ্চলের দেশগুলোর মধ্যেই সেখানে সহযোগিতা সীমাবদ্ধ আছে। সেখানে রাজনীতি আছে, সমাজনীতি আছে এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের বিষয়টি আছে। তো সেটির উপরে যদি অর্থনৈতিক স্বার্থটা দেখা হয় তাহলে এটা এই ক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য। বাংলাদেশের ক্ষেত্রে স্টিমুলাস যে মানে স্টিমুলাস প্যাকেজগুলো সরকার করেছে, নিয়েছেন অত্যন্ত সফলভাবে, যাতে সেটা ইমপ্লিমেন্ট হয় সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। আর আমি যেটা আরেকটা আলোচনা দিয়ে করেছিলাম যে সেফটি নেট যেটা আছে বা আমাদের সোশ্যাল প্রোটেকশন যেটা আছে, এটাকে আরেকটু ব্যাপকভাবে এখনকার অবস্থার প্রেক্ষিতে, কোভিডের অবস্থার প্রেক্ষিতে ওয়েলফেয়ার নেটে রূপান্তরিত করা। আর আনএমপ্লয়মেন্টটাকে অ্যাড্রেস করতে হবে, যে মানুষের আনএমপ্লয়মেন্ট সেটা কি স্কিলস ট্রান্সফারের মাধ্যমে অথবা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ব্যাপারে সরকার উদ্যোগ নিচ্ছেন। আশা করি আগামী বাজেটেও আগামী বছর বাজেটেও সেদিকে সরকার বিশেষভাবে উদ্যোগ নেবেন। আরেকটা হতে পারে যে ব্যয় মানে পুনর্বিন্যাস, এক্সপেন্ডিচার রেশনালাইজেশন। যেহেতু বৈদেশিক সাহায্য প্রাপ্তি অনেকটা অনিশ্চিতের দিকে যাবে এবং অনেক কম্পিটিটিভ হবে, আমাদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যয় রেশনালাইজ করার এবং অগ্রাধিকারগুলো ঠিক করার দিকে আমার মনে হয় সরকার সেদিকে অবশ্যই দৃষ্টি দেবেন। আর লাস্টলি রিজিনাল এবং গ্লোবাল যে উদ্যোগগুলো নেওয়া হবে কোভিডের উদ্ভূত পরিস্থিতি অ্যাড্রেস করার জন্য, সেখানে আমাদের সম্পৃক্ততা আরো ব্যাপকভাবে প্রয়োজন। প্রফেসর আমিনা মোহসিন, একটু বলবেন যে বাংলাদেশের দিক থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার বা সম্পর্কটা উন্নয়ন করবার ক্ষেত্রে বা এটাকে সক্রিয় রাখবার জন্য কি করণীয় বাংলাদেশের দিক থেকে, এবং বাংলাদেশের এটা আসলে প্রয়োজনীয় কতটুকু বাংলাদেশের দিক থেকে, সেটাও একটি আলোচনা। নাকি ওই যে এতদিন যেভাবে চলেছে অনেকটা ভারত কেন্দ্রিক, ভারতের চোখ দিয়ে তারা দেখছে, আমরাও অনেকটা ওই নানান অ্যালায়েন্সের মধ্য দিয়ে বা নানাভাবে একসঙ্গে সম্পর্কটা রক্ষা করলেই চলবে? কি মনে হয় আপনার কাছে, কি করণীয় উচিত বাংলাদেশের? আমার মনে হয়, বা আমি যে একটু আগেই কথাটা স্পষ্ট করলাম যে এখন মানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশেরই নিজের নিজস্ব, আপনি বলেছেন জি। লেন্সটা আমার মনে হয় বাংলাদেশ নিজস্ব লেন্স দিয়েই দেখবে, এবং সেটা অনেকটা খানিকটা আমরা ইঙ্গিত পাচ্ছি। তোমার এই যে চায়নার যে ভ্যাকসিনের ব্যাপারটা হলো, সেখানে তো বাংলাদেশ নিজেই এসেছে, তাই না? এটা তো চিন্তা করেনি যে একটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত কি ভাববে, সে ধরনের চিন্তা ভাবনা তো বাংলাদেশ করেনি। তো আমার মনে হয় বাংলাদেশের যেহেতু অর্থনৈতিক ইন্টারেস্ট আছে, কোভিড এর ব্যাপারগুলো আছে, সিকিউরিটিতেও আমরা দেখতে পারছি যে আমরা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে কিন্তু উই আর ডুইং মাচ বেটার। আমাদের অবস্থান ভারত এবং পাকিস্তান থেকে অনেকই ভালো। পাকিস্তানকে আমি নাও গণনার মধ্যে আনি, ভারত থেকেও আমাদের কিন্তু অবস্থানটা অনেক বেটার।
সো মানে আমাদের কোনো কারণ নেই যে আমরা নিজেরা নিজেদের ইন্টারেস্ট গুলোকে বা নিজেদের মতো করে কেন আমরা দেখব না, এবং আমাদের সেইভাবেই এগিয়ে যেতে হবে, আমাদের খুব প্রোঅ্যাক্টিভলি এগিয়ে যেতে হবে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিসে বা যেহেতু ডেমোক্রেটসরা এসেছে, তা মানে এই রিফিউজি ইস্যুটা নিয়ে যেন আরো প্রোঅ্যাক্টিভ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল, সেটা আমি অস্বীকার করছি না, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা ভূমিকা ছিল, কিন্তু সেটা যেন এসার্টিভলি তারা আরো এসার্টিভলি, এবং এখানে ধরেন সামনে মানে আইসিজে রুলিং, আইসিসি রুলিং, এটার প্রতি যেন ওরা শ্রদ্ধাশীল জি হয়, এই জায়গাটা আমাদেরকে খুব জোরদার ভাবে ধরতে হবে। অর্থনীতির ব্যাপারেও আমি আবারও বলবো যে সেখানে উনি ডাইভার্সিফিকেশনের কথা বলছিলেন, আমাদের ওখানে স্টুডেন্টসরা আছে, তারপরে ইমিগ্রেন্টস তো আমাদের আছে, সেই সমস্ত জায়গাগুলো থেকেই আমাদেরকে খুব শক্তিশালী ভাবে দেখা দরকার। কারণ বাংলাদেশের আপনি একটুখানি লক্ষ্য করেন, যদি বাংলাদেশের যে পপুলেশন ওখানে আছে, তারা কিন্তু সেখানে ওদের অর্থনীতিতে বলেন, তাদের মানে একাডেমিয়াতে বলেন, তাদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু কম না, বেশ ভালোভাবেই তারা জি। কন্ট্রিবিউট করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এবং দিক থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে স্ট্র্যাটেজিক কারণে তার মানে তার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে বাংলাদেশ কোনো না কোনোভাবে থাকুক, এক ধরনের ইনক্লাইনেশন থাকুক, সেটা তারা চায়। অ্যাট দ্য সেম টাইম তাদের কিছু ডিফেন্স পার্টনারশিপও বা ট্রেডের দিকেও তাদের একটা আগ্রহ আছে বাংলাদেশের সঙ্গে। সো সেই জায়গাটাতে বাংলাদেশের দিক থেকে আসলে কি করা উচিত? কারণ এখানে দেখুন, আপনি যখন ডিফেন্সটা বললেন না, ডিফেন্স কিন্তু একটা বড় জিনিস। অনেক একটা বড় হলো বিষয়। অ্যালায়েন্স, অনেক, একটা হলো যে আমি অ্যালায়েন্স পার্টনার, মানে নেটো টেটো, আমরা সিন্স উই আর নন অ্যালায়েন্স কান্ট্রি, আমরা তো ওই ধরনের কোনো অ্যালায়েন্সের মধ্যে যাব না, এটা তো প্রথম থেকেই বাংলাদেশের একটা মূলনীতি ছিল। সো ডিফেন্সে মানে ডিফেন্স কর্পোরেশন তো এখনো হচ্ছে, আপনি ধরেন এই যে কাউন্টার টেরোরিজমের ওখানে তো আছে ডিফেন্স কর্পোরেশন, আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা সার্ভেলেন্স এগুলোর মধ্যে তো আমরা সহযোগিতা করছি। আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ বলেন, এই সমস্ত জায়গাতে তো ওদের ইনপুটস গুলো আসছে, এবং সেই জায়গাগুলো থাকবে। এবং সে কারণে আমি বলছি যে ডিফেন্স, it is one thing to say যে একটা ডিফেন্স অ্যালায়েন্স, আর it is another thing to say ডিফেন্স কর্পোরেশন। তার মানে ওই ডিফেন্স কর্পোরেশনটা আমাদের থাকবে, সো এবং ওটা আরো আরো জোরালোও হতে পারে, শক্তিশালীও হতে পারে, বাট দ্যাট ডাজ নট মিন যে ওদের সাথে আমাদের ডিফেন্স কর্পোরেশন থাকলে আমাদের চীনের সাথে থাকবে না, সেটা আমি মনে করি না। ওকে, আর আর কিছু যোগ করবেন আপনি? আমরা শেষ করবো, জাস্ট এক দুই লাইনে যদি যোগ করবার থাকে এই আলোচনা। আর কিছু যোগ করতে চান আপনি, প্রফেসর আমেনা মহসিন? আমি সেই জায়গাটাতেই বলছি যে আমার মনে হয় যে বাংলাদেশ নিজের ইয়ে নিজের পজিশন নিয়ে, এবং তার যে জিও স্ট্র্যাটেজিক যে বিরাট রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স আছে, সেটা নিয়েই তার নেগোশিয়েট করা উচিত, নট এবং নট থ্রু যে আচ্ছা মানে ব্যালেন্স তো থাকবেই, রাইট। বাট এ খুশি হলো কে অখুশি হলো সেদিকে না তাকিয়ে নিজের স্বার্থটাকে নিয়েই দাঁড়ানো দরকার। কারণ রোহিঙ্গা ক্রাইসিসের সময় আমরা কিন্তু খুব স্পষ্টভাবে এটা দেখেছি যে সবাই নিজের স্বার্থ নিয়েই জি, দাঁড়িয়েছে। ডক্টর পারভেজ ইমদাদ, ফাইনাল রিমার্কস। কোভিড উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য জাতিসংঘের উদ্যোগে একটি টোটাল প্যারাডাইম শিফটে একটি মানে ফোকাসড ভাবে মানে প্রোগ্রাম অফ অ্যাকশন নেওয়াটা আমি মনে করি দরকার, যেটা জাতিসংঘের মহাসচিব কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন এবার তাদের সেপ্টেম্বর সেশনে, কিন্তু এরপরে কোনো আউটকাম এখনো দেখা যাচ্ছে না। সেটা আশা করি সেটা আরটা হতে পারে যে এই ব্যাপারে মেইনলি যেগুলাতে অ্যাড্রেস করতে হবে, আমি একটু আগে বলেছি ফুড সিকিউরিটি এবং হাঙ্গার প্রিভেনশন, আর আনএমপ্লয়মেন্ট এবং ইনকাম এরোশন, সেদিকটাতে খেয়াল অবশ্যই মানে খেয়াল করতে হবে, এবং সেইখানে যে সকল গ্লোবাল এবং রিজিনাল ইনিশিয়েটিভ হবে আমাদের বাংলাদেশ তাতে সুন্দরভাবে এবং শক্তিশালীভাবে সম্পৃক্ত হবেন। আরেকটা হচ্ছে যে আপনি বলেছেন সম্পর্কের কথা, অবশ্যই বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় স্বার্থে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করার অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবো।
থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এবং প্রফেসর আমেনা মোহসেন এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক 20শে জানুয়ারি পর্যন্ত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক নাটক দেখতে হতে পারে, কিন্তু মার্কিন সংবিধান যা বলে 20শে জানুয়ারির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেভাবেই চলবে। এটি আমার অতিথিদের মতামত। বিশ্বজুড়ে আমূল বদল হবে সেটি হয়তো, বা আমেরিকা আগামী 4 বছরের মধ্যে আমূল বদলে যাবে সেটি সম্ভব নয়, সেটি কেউ চিন্তাও করছেন না। তবে একটা ইতিবাচক ধারার মধ্যে যুক্তরাষ্ট্র হয়তো প্রবেশ করবে, সেটি তার অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ক্রিয়াকর্ম। বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের জন্য দুজনেই মনে করেন যে বাংলাদেশকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং নিজের স্বার্থটা আসলে সবার আগে দেখতে হবে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই হোক, ভারতের সঙ্গেই হোক, আর চীনের সঙ্গেই হোক, বা অন্য কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটি অন্য ডানে বা বায়ে তাকিয়ে নয়, সরাসরি নিজের স্বার্থটা কি, অন্যদের সঙ্গে স্বার্থগুলো কি, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করেই আসলে তার নীতিটা নির্ধারণ করতে হবে। এবং এই স্বার্থ বিবেচনায় অবশ্যই অর্থনৈতিক স্বার্থ বিবেচনা গুরুত্ব পাবে, কিন্তু তার সঙ্গে নিরাপত্তা, রাজনৈতিক অন্যান্য স্বার্থ নিঃসন্দেহে বিবেচনার মধ্যে থাকবে, এবং সেগুলো আমরা আশা করব যে বাংলাদেশ বিবেচনা করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।